সাহিত্যের পাঁচমিশালি, শিল্প এবং সাহিত্য চর্চার সেরা ঠিকানা। নমস্কার, সাহিত্যের পাঁচমিশালির আজকের নিবেদন প্রিয়াঙ্কা দুরের লেখা গল্প অন্তর্দৃষ্টি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আনন্দধাম আবাসিক অন্ধ বিদ্যালয়। শহরের কোলাহল থেকে অনেকটা দূরে শাল আর মহুয়া গাছের ছায়ায় ঘেরা এক শান্ত জগৎ। এই জগতের নিয়ম বাইরের পৃথিবীর মতো নয়। এখানে কেউ কারোর চেহারা দেখে বিচার করে না। বিচার হয় গলার স্বর, পায়ের আওয়াজ আর হৃদয়ের উষ্ণতা দিয়ে। অর্ক যখন প্রথমে এই স্কুলে এলো তখন তার বয়স 14। জন্মের পর সে শুধু আবছা আর খেলা দেখেছে, কিন্তু জন্মের পর থেকে সেটাও নিভে গেছে। রেটিনার এক জটিল অসুখ তার পৃথিবীটাকে পুরোপুরি কালো পর্দায় ঢেকে দিয়েছে। বাড়ির চেনা পরিবেশ ছেড়ে এই স্কুলে এসে অর্ক নিজেকে ভীষণ একা মনে করত। তার মনে হতো সে যেন এক গভীর সমুদ্রে ভাসছে, যার কোনো কূল নেই। প্রথম দিন ক্লাসে ঢোকার সময় তার হাতে ধরা সাদা ছড়িটা বারবার ঠোক্কর খাচ্ছিল। ঠক ঠক, এই শব্দটাই এখন তার পরিচয়। ক্লাস 9-এর বাংলা পিরিয়ড। সুনির্মল স্যার পড়াচ্ছিলেন রবীন্দ্রনাথের স্পর্শমণি। অর্ক ক্লাসের শেষ বেঞ্চের কোনায় গিয়ে বসল। তার পাশের সিটটা খালি ছিল কিনা সে বুঝতে পারছিল না। হাত দিয়ে সিটটা অনুভব করতে যাবে এমন সময় একটা মৃদু গলার আওয়াজ এলো। বসো, ওটা খালি আছে। গলাটা খুব মিহি, যেন বাতাসের সাথে মিশে থাকা কোনো সুর। অর্ক একটু চমকে উঠল। থ্যাঙ্কস। তুমি এখানে নতুন? মেয়েটি জিজ্ঞেস করল। আজই জয়েন করলাম। আমি অর্ক, আর তুমি? আমি মৃন্ময়ী। সবাই আমাকে ভালোবেসে মিনু বলে ডাকে। স্বাগতম আনন্দধামে। মৃন্ময়ীর গলার স্বরে এমন একটা আশ্বাস ছিল যা অর্কর বুকের ভেতর জমে থাকা ভয়টাকে একটু কমিয়ে দিল। অর্ক জানত না মৃন্ময়ী দেখতে কেমন, ফর্সা নাকি শ্যামলা, লম্বা নাকি খাটো, এসবের কোনো অর্থ এখানে নেই। সে শুধু টের পেল মৃন্ময়ীর শরীর থেকে একটা হালকা চন্দনের গন্ধ আসছে। বোধহয় সকালে স্নানের পর চন্দন সাবান মেখেছে। এই গন্ধটাই অর্কর কাছে মৃন্ময়ীর প্রথম পরিচয় হয়ে রইল। মাস 3 কেটে গেছে। অর্ক এখন স্কুলের করিডোরগুলো চিনে গেছে। ক্যান্টিন থেকে লাইব্রেরি যেতে ডান দিকে 17 পা, তারপর বাঁ দিকে ঘুরে আরো 22 পা। এই মানচিত্র তার মাথায় গেঁথে গেছে। লাইব্রেরিটা তার খুব প্রিয় জায়গা। এখানে ব্রেল বইয়ের সারি। আঙুলের ডগা দিয়ে উঁচু উঁচু বিন্দুগুলো ছুঁয়ে সে যখন পড়ে তখন তার মনে হয় শব্দগুলো তার রক্তে মিশে যাচ্ছে। সেদিন বিকেলে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। টিনের চালে বৃষ্টির শব্দ যেন এক আদিম বাদ্যযন্ত্রের মতো বাজছিল। অর্ক লাইব্রেরির জানলার ধারে বসে বিভূতিভূষণ পড়ছিল। হঠাৎ সে বুঝল কেউ একজন তার পাশে এসে দাঁড়িয়েছে। সেই চন্দনের গন্ধ। বৃষ্টির শব্দটা শুনতে পাচ্ছ অর্ক? মৃন্ময়ী জিজ্ঞেস করল। অর্ক বই থেকে আঙুল সরালো। হ্যাঁ, মনে হচ্ছে আকাশটা যেন এক্ষুনি ভেঙে পড়বে। কেন, তোমার বৃষ্টি ভালো লাগে? মৃন্ময়ী জানলার গ্রিলে হাত রাখল। বৃষ্টির ছাট এসে তার হাতে লাগছে। সে বলল, খুব। জানো, ছোটবেলায় যখন আমি একটু একটু দেখতে পেতাম, বৃষ্টির ফোঁটাগুলোকে আমি হীরের কুচির মতো অনুভব করতাম। এখন আর দেখি না, শুধু অনুভব করি। আচ্ছা অর্ঘ, বৃষ্টির একটা আলাদা গন্ধ আছে, তাই না? আছে তো, ভেজা মাটির সোদা গন্ধ। আচ্ছা মিনু,
তুমি গান গাইতে পারো? অর্ক হঠাৎই প্রশ্নটা করে বসল। মৃন্ময়ী একটু হাসল। হাসলে তার গলার শব্দটা একটু কেঁপে যায়, যা শুনতে ভারী মিষ্টি লাগে। একটু আধটু, কিন্তু কেন? আসলে তোমার গলার স্বরটা খুবই সুরেলা, তাই জন্যই জিজ্ঞাসা করলাম। মৃন্ময়ী গুনগুন করে গাইতে শুরু করলো। আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে। বাইরে প্রকৃতির উদ্দাম বর্ষণ, আর ভেতরে মৃন্ময়ীর শান্ত ধীর লয়ের গান। অর্ক চোখ বন্ধ করে শুনছিল। অন্ধকার পৃথিবীতে এই সুরটুকুই তার কাছে রঙের মতো মনে হলো। গান শেষ হলে অর্ক তার পকেট থেকে মাউস অর্গানটা বের করল। সেও সুর মেলালো মৃন্ময়ীর গানের রেশ ধরে। সেই বিকেলে লাইব্রেরির নির্জন কোণে দুটি কিশোর কিশোরী একে অপরকে কিছু না বলেও অনেক কিছু বলে দিল। স্কুল জীবনে বন্ধুত্ব কখন প্রেমের মোড় নেয় তা বোঝা বড় দায়, বিশেষ করে তাদের জন্য যারা চোখের ভাষায় কথা বলতে পারে না। তাদের প্রেম তৈরি হয় ছোট ছোট মুহূর্ত দিয়ে। একদিন অঙ্ক ক্লাসে জ্যামিতি শেখানো হচ্ছিল। দৃষ্টিহীনদের জন্য জ্যামিতি শেখা ভীষণ কঠিন। বিশেষ ধরনের জ্যামিতি বক্সে কম্পাস আর স্কেল দিয়ে উঁচু দাগ কেটে ত্রিভুজ চতুর্ভুজ আঁকতে হয়। অর্ক কিছুতেই সমকোণী ত্রিভুজটা ঠিকঠাক মেলাতে পারছিল না। বারবার তার হাত কেঁপে যাচ্ছিল। স্যার অন্য ছাত্রকে বোঝাতে ব্যস্ত। হাতটা দাও, আমি দেখিয়ে দিচ্ছি। পাশ থেকে মৃন্ময়ী বলল। অর্ক দ্বিধা করে হাত বাড়িয়ে দিল। মৃন্ময়ী তার নরম আঙুল দিয়ে অর্কর শক্ত খসখসে আঙুলগুলি ধরল। তারপর আলতো করে সেটাকে কাগজের উপর দিয়ে চালনা করল। এটা লম্ব, সোজা নিচে নামছে, আর এটা ভূমি, এখানে মিলছে। বুঝতে পারছো অর্ঘ? মৃন্ময়ীর স্পর্শে অর্কর শরীরে একটা অদ্ভুত শিহরণ খেলে গেল। জ্যামিতির ত্রিভুজ নয়, সে তখন অনুভব করছিল মৃন্ময়ীর আঙুলের উষ্ণতা। তার মনে হলো এই স্পর্শটুকু যদি সারা জীবন থাকে তাহলে আর কোনো জ্যামিতি শেখার দরকার নেই। বুঝলে? মৃন্ময়ী জিজ্ঞেস করল। বুঝলাম। অর্কর গলাটা একটু ধরে এলো। টিফিনের সময় তারা দুজনে রোজ একসাথে বসে। অর্ক বাড়ি থেকে আনা নাড়ু মোয়া মৃন্ময়ীকে দেয়। মৃন্ময়ী তার টিফিনের লুচি ভাগ করে দেয়। তাদের আদান প্রদান শুধু খাবারে সীমাবদ্ধ ছিল না। আজ আকাশটা কেমন অর্ঘ? মৃন্ময়ী একদিন জিজ্ঞেস করল যখন তারা মাঠের ঘাসের ওপর বসেছিল। অর্ক তার অনুভূতি দিয়ে আকাশ দেখার চেষ্টা করল। রোদের তাপ প্রখর, কিন্তু বাতাসটা খুব ঠান্ডা। মনে হচ্ছে আকাশটা আজ খুব পরিষ্কার। বুঝলে মিনু, আমার মনে হচ্ছে আজ গোটা আকাশটা যেন নীল রঙে সেজে উঠেছে, ঘন গাঢ় নীল রঙে। নীল রংটা কেমন বলো তো? অর্ক ভাবল, আমার কাছে নীল মানে গভীরতা। যেমন ধরো ওই পুকুরের ঠান্ডা জল যখন ঠান্ডা থাকে, ঠিক সেই অনুভূতিটা। অথবা মা যখন মাথায় হাত রাখে, ঠিক সেই শান্তিটা। আমার কাছে এগুলোই নীল। তুমি খুব সুন্দর করে বলো। আচ্ছা, লাল কেমন? লাল মানে রাগ, অথবা খুব গরম কিছু একটা। আগুনের কাছে গেলে যেমনটা লাগে ঠিক তেমন। আবার কখনো কখনো লাল মানে ভালোবাসা, হৃদস্পন্দনের হঠাৎ বেড়ে যাওয়া। মৃন্ময়ী নিজের হাতটা অর্কর হাতের উপর রাখল। এখন তোমার হৃদস্পন্দন কি লাল? অর্ক কোনো উত্তর দিতে পারল না। তার কান গরম হয়ে গেল। সে শুধু মৃন্ময়ীর হাতটা শক্ত করে চেপে ধরল। সেই প্রথম তাদের নীরব প্রতিশ্রুতি। ক্লাস 10। সামনেই মাধ্যমিক পরীক্ষা। পড়াশোনার চাপ বেড়েছে, কিন্তু অর্ক আর মৃন্ময়ীর সম্পর্কটা
এখন স্কুলের অনেকের জানা, কেউ হাসাহাসি করে, কেউ বা তাদের সহানুভূতি দেখায়, কিন্তু তাদের তাতে কিছু যায় আসে না। তারা নিজেরা একটা আলাদা জগৎ তৈরি করে নিয়েছে। সমস্যাটা হলো অন্য জায়গায়। মৃন্ময়ীর বাবা একদিন হঠাৎ স্কুলে এলেন। তিনি খুব কড়া মানুষ। মেয়ের অন্ধত্ব নিয়ে এমনিতেই তিনি খুব চিন্তিত আর হতাশ। তার উপর মেয়ের সাথে কোনো ছেলের ঘনিষ্ঠতা তিনি মেনে নিতে পারলেন না। প্রিন্সিপাল ম্যাডামের ঘর থেকে বেরিয়ে মৃন্ময়ীর বাবা সোজা কমন রুমে এলেন। অর্ক সেখানে বসে ব্রেল টাইপরাইটারের নোটস নিচ্ছিল। তোমার নাম অর্ঘ? ভারী গলার আওয়াজ। অর্ক উঠে দাঁড়ালো। হ্যাঁ কাকু, আমি অর্ক। শোনো, আমি সোজা কথা বলতে পছন্দ করি। আমার মেয়ে এমনিতেই অনেক কষ্টে আছে। ওর ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। তুমি ওর বন্ধু, ভালো কথা, কিন্তু এর বেশি কিছু হওয়ার চেষ্টা করো না। অন্ধের সাথে অন্ধের সংসার হয় না, বাস্তবতাটা বোঝো। কথাগুলো চাবুকের মতো অর্কর গায়ে লাগলো। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মৃন্ময়ীর বাবা চলে যাওয়ার পর সে অনেকক্ষণ ধরে চুপ করে বসে রইল। বাস্তবতা শব্দটা খুব ভারী। অর্ক জানে তাদের জীবনটা অন্যদের মতো সহজ নয়। তাদের প্রতি পদে অন্যের সাহায্যের প্রয়োজন হয়। তারা নিজেরাই পথ চলতে পারে না, তারা একে অপরকে পথ দেখাবে কি করে? পরের কয়েকদিন অর্ক মৃন্ময়ীর সাথে কথা বলা কমিয়ে দিল। সে নিজেকে গুটিয়ে নিল। লাইব্রেরিতে যেত না, টিফিনে ক্লাসে বসে থাকত। মৃন্ময়ী বুঝতে পারল কিছু একটা হয়েছে। একদিন ছুটির পর যখন সে হস্টেলের দিকে যাচ্ছে, মৃন্ময়ী তার পথ আটকালো। সে অর্কর গায়ের গন্ধ আর পায়ের শব্দ চেনে। অর্ক, দাঁড়াও। মৃন্ময়ী বলল। তার গলায় অভিমান। কিছু বলবে? অর্ক শুকনো গলায় বলল। তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? এড়িয়ে চলি? কই না, না তো। আসলে পড়ার চাপটা খুব বেড়ে গেছে তো, তাই জন্যই। মিথ্যে বলো না অর্ক। আমি দেখতে পাই না বলে কি কিছুই বুঝি না? বাবা কি তোমাকে কিছু বলেছে? অর্ক চুপ করে রইল। মৃন্ময়ী এগিয়ে এসে অর্কর শার্টের হাতা ধরল। বাবা ভাবে আমাদের জগৎটা অন্ধকার আর অক্ষমতা, কিন্তু তুমিও কি তাই ভাবো? তুমিও কি মনে করো যে আমরা ভালোবাসার যোগ্য নই? কিন্তু যদি আমি তোমাকে ভালো রাখতে না পারি? ভালো রাখা মানে কি জানো? আমাকে হাত ধরে রাস্তা পার করে দেওয়া নয়, বা আমার জন্য রান্না করা নয়। ভালো রাখা মানে হলো যখন আমি অন্ধকারে হাত বাড়াবো, জানবো উল্টো দিকে তোমার হাতটা আছে। তুমি কি সেইটুকু পারবে না? অর্ক মৃন্ময়ীর চোখের জল দেখতে পাচ্ছিল না, কিন্তু তার গলার কাঁপুনি শুনতে পাচ্ছিল। সে তার নিজের ভয়টাকে জয় করল। সে মৃন্ময়ীর হাতটা ধরল। হ্যাঁ, আমি পারবো। আমি কথা দিচ্ছি মিনু, আমি সারা জীবন এইভাবেই তোমার হাত শক্ত করে ধরে থাকবো। যতই বাধা আসুক না কেন, আমি তোমার হাত ছাড়বো না। মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, রেজাল্ট বেরোলো। দুজনেই ভালো ফল করলো। স্কুলের সবাই খুব খুশি, কিন্তু আনন্দের সাথে মিশেছিল এক গভীর বিষাদ। স্কুল জীবন শেষ, এবার তাদের আলাদা হতে হবে। অর্ক উচ্চ মাধ্যমিক পড়ার জন্য শহরের এক বিশেষ কলেজে ভর্তি হবে, যেখানে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য আলাদা ব্যবস্থা আছে। আর মৃন্ময়ীর বাবা তাকে গ্রামে নিয়ে যাবেন, সেখান থেকে সে পড়াশোনা করবে কিনা তা অনিশ্চিত। বিদায় সংবর্ধনার দিন স্কুলে হল ঘরে অনুষ্ঠান হচ্ছে। অর্ক মঞ্চে উঠল বাঁশি বাজাতে। সে আজ তার জীবনের সেরা সুরটা বাজাবে। সে বাজালো রাগ ইমন। গধূলির রাগ, দিনের শেষ আর রাতের শুরুর সন্ধিক্ষণ।
বাঁশির সুরে এমন এক হাহাকার ছিল যে হল ভর্তি মানুষ স্তব্ধ হয়ে গেল। মৃন্ময়ী দর্শক আসনে বসে কাঁদছিল। সে জানে এই সুরটা শুধু তার জন্য। অনুষ্ঠান শেষে তারা স্কুলের পেছনে সেই মহুয়া গাছটার নিচে দেখা করল। বাতাস বইছিল, মহুয়া ফুলের মাদকতাময় গন্ধ। কবে দেখা হবে আবার? মৃন্ময়ী জিজ্ঞেস করল। অর্ক পকেট থেকে একটা ছোট্ট প্যাকেট বের করলো। মিনু, তোমার হাতটা বাড়াও। মৃন্ময়ী হাতটা বাড়ালো। অর্ক তার হাতে একটা ক্যাসেট টেপ ধরিয়ে দিল। এতে কি আছে? আমার কিছু কথা যা আমি তোমায় কখনোই বলতে পারিনি, আর আমার কিছু গান। যখন তোমার খুব একা লাগবে তখন শোনো। মৃন্ময়ী তার ব্যাগ থেকে একটা ব্রেইল চিঠি বের করে দিল। এটা তোমার জন্য, বাড়ি গিয়ে পড়ো। আচ্ছা মিনু, আমায় কখনো ভুলে যাবে না তো? মৃন্ময়ী অর্কর গালে হাত রাখল। সে তার মুখটা অনুভব করল। কপাল, চোখ, নাক, ঠোঁট, যেন সে তার মনে এই ছবিগুলো এঁকে নিচ্ছে। মানুষ যা দেখে তা হয়তো ভুলে যায়, কিন্তু যা অনুভব করে তা কখনো ভোলে না। তুমি আমার অনুভবে আছো অর্ক, আমি তোমায় বলবো কিভাবে? 2 বছর কেটে গেছে। অর্ক এখন কলেজে পড়ে। সে এখন অনেক স্মার্ট হয়েছে। সে একা একা বাসে যাতায়াত করতে পারে, কিন্তু তার মনের ভেতরটা সেই মহুয়া গাছের নিচেই পড়ে আছে। চিঠি আদান প্রদান হয়, কিন্তু তা খুব অনিয়মিত। মৃন্ময়ীর বাবা খুব কড়া। মৃন্ময়ী লুকিয়ে চিঠি লেখে, ব্রেইল কাগজে ফোঁটা ফোঁটা ভালোবাসা। অর্ক সেই চিঠিগুলো বারবার পড়ে। বিন্দুগুলো ঘষে ঘষে মসৃণ হয়ে গেছে। হঠাৎ মাস 2 ধরেই কোনো চিঠি নেই। অর্ক অস্থির হয়ে উঠল। সে ফোনে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু মৃন্ময়ীর বাবার নম্বরটা বন্ধ। অর্ক আর থাকতে পারল না। সে তার এক বন্ধুকে নিয়ে মৃন্ময়ীর গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ঠিকানাটা তার মুখস্থ ছিল। গ্রামে পৌঁছে যখন তারা মৃন্ময়ীর বাড়ি খুঁজে পেল, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। বাড়িতে অনেক লোকের ভিড়। উঠোনে শামিয়ানা টাঙানো, সানাই বাজছে। অর্ক থমকে দাঁড়ালো। সানাইয়ের শব্দ? বিয়ে হচ্ছে? কিন্তু কার? সে গেটের কাছে দাঁড়িয়ে থাকা একজনকে জিজ্ঞাসা করলো, দাদা, এটা কার বাড়ি? আর এখানে কি হচ্ছে? এই বাড়িটা তো, এটা তো অবিনাশ বাবুর বাড়ি। আজ তো ওনার মেয়ের বিয়ে। অর্কর মনে হলো মাথার ওপর আকাশটা তার ভেঙে পড়ল। মৃন্ময়ীর বিয়ে, তাকে না জানিয়ে? সে বিশ্বাস করতে পারল না। সে ভিড় ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করল। তার অন্ধের ছড়িটা আজ বড় অবান্তর মনে হচ্ছে। একজন আটকালো। কে আপনি? কাকে চান? আমি মৃন্ময়ীর বন্ধু, ওর সঙ্গে একবার দেখা করা যাবে? এখন তো দেখা হবে না, কোণে সাজানো হচ্ছে। আপনি বরং খেয়ে দিয়ে যান। অর্ক জেদ ধরল। হইচই শুনে মৃন্ময়ীর বাবা বেরিয়ে এলেন। অর্ককে দেখে তিনি জ্বলে উঠলেন। তুমি আবার এসেছো? তোমাকে না বারণ করেছিলাম? কাকু, আপনি যে মৃন্ময়ীর বিয়ে দিচ্ছেন, ও কি রাজি? অর্ক চিৎকার করে বলল, রাজি না হওয়ার কি আছে? ছেলে ভালো, অবস্থা ভালো। যদিও ছেলেটির একটা পা খোড়া, কিন্তু আমার অন্ধ মেয়েকে যে বিয়ে করছে সেটাই তো ভাগ্য। তুমি যাও এখান থেকে। ঠিক এই কথাটাই আমি ওর মুখ থেকে শুনতে চাই। ও যদি একবার বলে ও আমাকে চায় না, তাহলে আমি কোনো কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাব। ততক্ষণ শোরগোল শুনে মৃন্ময়ী ঘর থেকে বেরিয়ে এসেছে। সে গায়ে হলুদ মাখা শাড়ি পরে আছে। কে এসেছে বাবা? কেউ না, তুই ভেতরে যা। অর্ক, তুমি এসেছো? মৃন্ময়ীর গলার স্বর শুনে অর্ক বুঝল সে কাঁদছে। মিনু, এটা কি হচ্ছে? তুমি কি বিয়ে করছো? মৃন্ময়ী কোনো কথা বলল না, শুধু কান্নার আওয়াজ এলো। অর্ক বুঝতে পারল এটা মৃন্ময়ীর ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে। সে এগিয়ে গেল। মিনু, তুমি চিন্তা করো না। তোমার যদি ইচ্ছে না হয়
তাহলে তোমাকে কেউ জোর করে বিয়ে করতে পারবে না। চলো আমার সাথে। কোথায় নিয়ে যাবে ওকে? ভিখারি বানাবে? মৃন্ময়ীর বাবা গর্জে উঠলেন। অর্ক শান্ত গলায় বলল, না কাকু, আমরা দুজন মিলে গান শেখাবো, টিউশনি করব। আমরা একে অপরের বোঝা নই, আমরা একে অপরের শক্তি। আপনি ওকে বিয়ে দিচ্ছেন শুধুমাত্র আপনার বোঝা কমানোর জন্য, কিন্তু আমি ওকে বোঝা মনে করি না। ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হলো। গ্রামের মানুষ দেখছে একটি অন্ধ ছেলে ভালোবাসার জন্য কতটা লড়াই লড়ছে। মৃন্ময়ী বাবার হাত ছেড়ে অর্কর দিকে পা বাড়ালো। সে জানে না অর্ক কোথায় দাঁড়িয়ে আছে, কিন্তু তার হৃদয়ের কম্পাস ঠিক অর্কর দিকেই ইঙ্গিত করছে। বাবা, আমি এই বিয়ে করব না, আমি অর্কর সাথেই যাব। অর্ক হয়তো আমাকে রাজপ্রাসাদ দিতে পারবে না, কিন্তু সম্মান তো দিতে পারবে। মৃন্ময়ীর বাবা স্তব্ধ হয়ে গেলেন। মেয়ের এই রূপ তিনি আগে কখনো দেখেননি। 5 বছর পরের কথা। শহরের এক প্রান্তে ছোট্ট একটি মিউজিক স্কুল, নাম অন্তর্দৃষ্টি। স্কুলটি চালায় এক দম্পতি, অর্ক আর মৃন্ময়ী। বিকেলে স্কুলের ছাদে বসে অর্ক বাঁশি বাজাচ্ছে, পাশে মৃন্ময়ী সেলাই মেশিনে কাজ করছে। তাদের সংসার খুব বড় নয়, কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ। অর্ক বাঁশি থামিয়ে বলল, মিনু, চা খাবে? তুমি বানাবে? কেন, আমার চা খেতে বুঝি খারাপ হয়? তবে আজকে চায়ে আদাটা একটু বেশি দিও, গলাটা কেমন খুসখুস করছে। অর্ক উঠে দাঁড়ালো। সে সাবলীলভাবে হেঁটে রান্নাঘরের দিকে গেল। এখন আর তার পায়ে হোঁচট লাগে না, কারণ সে জানে তার প্রতিটি পদক্ষেপে মৃন্ময়ীর অদৃশ্য হাত তাকে আগলে রেখেছে। সূর্য ডুবছে, অন্ধকার নেমে এসেছে, কিন্তু এই দম্পতির জীবনে আর কখনো অন্ধকার নামবে না, কারণ তারা শিখে গেছে আলো দেখার জন্যে চোখের দরকার হয় না, দরকার হয় একটি ভালোবাসার মানুষ যে বলবে, ভয় পেও না, আমি আছি। তাদের প্রেম সেই ব্রেইল লিপির বিন্দুর মতো, সাধারণ মানুষের চোখে কিছু উঁচু নিচু দাগ, কিন্তু যারা আসলে অনুভব করতে জানে তাদের কাছে এক মহাকাব্য। এতক্ষণ আপনি শুনলেন প্রিয়াঙ্কা দুলের লেখা গল্প অন্তর্দৃষ্টি। এই গল্পে যারা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারা হল অর্ঘ্য প্রণজিৎ ভৌমিক, মৃন্ময়ী প্রিয়াঙ্কা দুলে, মৃন্ময়ীর বাবা রাজু মাঝি, গল্প পাঠে ফাল্গুনী পাল, অডিও এডিটিং ফাল্গুনী পাল, ভিডিও এডিটিং প্রণজিৎ ভৌমিক, গল্পের সূত্রধর আমি রাজু মাঝি। খুব তাড়াতাড়ি আরও একটি রোমাঞ্চকর নিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে টিম সাহিত্যের পাঁচমিশালি। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং হ্যাঁ, ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নমস্কার।